আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কমলতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে আগুন 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন? সকাল থেকে আমরা সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে কলমতেজি স্টেশন সংলগ্ন বনের মধ্যে ছিলাম। আমরা দেখেছি আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এই এবার যে আগুন লেগেছে সেই আগুনটির যে ধরন ছিল সেই ধরন কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় একটু অন্যরকম ছিল এবং অন্যান্য বার যখন আগুন লাগে তখন দেখেছি যে রাতে কিন্তু অগ্নি নির্বাপন কাজ বন্ধ থাকে। এবছর বন বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় রাতে অগ্নি নির্বাপনের চেষ্টা করেছে এবং এবং সেই চেষ্টায় কিন্তু অগ্নি নির্বাপন সফল হয়েছে। বন বিভাগ 24 ঘন্টার চেষ্টায় অগ্নি নির্বাপন সফল করেছে। আজকে সকালে আমরা যেটা দেখেছি ফায়ার সার্ভিসের যে সদস্যরা ছিল তারা কিন্তু সকাল 8টায় এখানে এসেছে এবং বন বিভাগের যারা জুনিয়র কর্মকর্তা অর্থাৎ বনরক্ষী সহ যারা একটু নিচের শ্রেণীর তারা কিন্তু ফায়ার সার্ভিসকে এক ধরনের দোষারোপ করেছে যে বন রক্ষী এবং বন বিভাগের পক্ষ থেকে যদি রাতে অগ্নি নির্বাপন কাজে অংশগ্রহণ করা যায় তাহলে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন কাজে দক্ষ একটি প্রতিষ্ঠান তারা কেন পারবে না? এ বিষয়ে ফায়ার সার্ভিসের অনাগ্রহ বা অনীহাকে দায়ী করেছেন অনেকে। এবং সকালবেলা কিন্তু সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী নুরুল করিম অফিসিয়ালি এই কলমতেজি এলাকার আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এবং বন বিভাগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছে বলে দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছিলাম। ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় যে পরিচালক রয়েছেন মতিউর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা ছিল এবং ফায়ার সার্ভিসের 6টি স্টেশন এখানে 6টি ইউনিট এসেছিল। তারা হোস পাইপ ডেলিভারি পাইপ সহ পাম্প বসিয়েছিল, তবে তারা বনের যে আগুন লাগা স্থান সেখানে কিন্তু তারা পানি সরবরাহ করতে পারেনি রাত হয়ে যাওয়ার কারণে। আরেকটি উদ্বেগের বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে এই যে কলমতেজি এলাকায় যে আগুন ধরেছিল সেই আগুন নিয়ন্ত্রণে আসলেও বেলা 11টার আর কিছুক্ষণ আগে কিন্তু বনের অন্য আরেকটি জায়গায় ধানসাগর স্টেশন সংলগ্ন গুলিশাখালী এলাকায় কিন্তু আগুনের খবর পাওয়া গেছে। বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের লোকেরা সেই নতুন যেখানে আগুনের খবর পাওয়া গেছে সেখানে ছুটছেন এবং এখানে আমরা দেখেছি স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা আছেন তারাও সেই গুলিশাখালী এলাকায় ছুটে গেছেন। এখন সেই এলাকায় আগুনের পরিমাণ কেমন এবং কিভাবে সেই আগুন নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়ে কিন্তু বন বিভাগ চেষ্টা চালাচ্ছে, কারণ বন বিভাগের যে নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্রপাতি এবং ইউনিট রয়েছে তারা সেগুলো কিন্তু এখন কলমতেজি এলাকায় অবস্থান করছে, অর্থাৎ গুলিশাখালী এলাকার আগুন নিয়ন্ত্রণে কিন্তু আরো বেশি বেগ পেতে হবে বলে বন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। সোহান, ধন্যবাদ আপনাকে। সুন্দরবনে কমলতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে আগুন 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের 3য় দিনের সংলাপের শুরুতে অংশ নিচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুপুরে আলোচনায় অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল। এরপর বেলা 2টায় সংলাপে বসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংলাপের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কখন সংলাপ শুরু হয়েছে, আলোচনার বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন?
চৈতি, আজ সকাল 9:30টার দিকে সংলাপের প্রথম পর্ব শুরু হয়েছে এবং আজকে সকাল 9:30টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই যেই সংস্কার কমিশনের যে মতামতগুলো দেয়া হয়েছে, যেই সুপারিশগুলো দেয়া হয়েছে, সেই সুপারিশের উপর বিস্তারিত আলোচনার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যেই সকাল 9:30টায় প্রতিনিধি দল ভেতরে পৌঁছেছেন এবং যেই সংস্কার কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে যে বৈঠকটি চলছে, এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে তাদের যেই সব সুপারিশের পক্ষে তাদের মতৈক্য আছে সেই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তাদের মতানৈক্যের যে জায়গাগুলো সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং দলের পক্ষ থেকেও তাদের সুনির্দিষ্ট সুপারিশগুলো কিন্তু তুলে ধরা হবে। এবং আমরা যতটুকু জানি যে আজকে বেলা 12:30টার দিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল আসবেন এবং তারাও তাদের মতামত তুলে ধরবেন এবং এরপর জাতীয় নাগরিক কমিটি এবং সর্বশেষ আজকে সিপিবিও তাদের এই কমিশনের যেই সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো নিয়ে তাদের মতামত প্রকাশ করবেন। ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে সুপারিশগুলো করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেই সংস্কার কমিশনের কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু মতানৈক্য কিংবা তাদের যে মতবিরোধের জায়গা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হতে পারে। এবং গতকাল যেমন সংবাদ সম্মেলনে একটি কথা বলা হয়েছে যে সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো দেয়া হয়েছে সেই সুপারিশগুলোতে মূলত আইন বিভাগ এবং যেই নির্বাহী বিভাগ তাদের যে কর্তৃত্ব কমিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টা রয়েছে সংস্কার কমিশনের সুপারিশে, এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের যে কর্তৃত্ব কমিয়ে আনার যে প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপির একটি মতানৈক্যের জায়গা রয়েছে। এবং এছাড়া যেই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে সেই সংস্কার কমিশনের সুপারিশগুলোতে বিএনপির পক্ষ থেকে যেটি অভিযোগ করা হয়েছে যে অরাজনৈতিক ব্যক্তিদের কিংবা অরাজনৈতিক শক্তির আসলে রাষ্ট্র পরিচালনার যে জায়গা করে দেওয়া, সেই জায়গা করে দেওয়ার কিন্তু একটা ইঙ্গিত রয়েছে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে। এবং এই সব জায়গা থেকে বের হয়ে এসে বিএনপি কিন্তু তাদের দলীয় যে মতামত সেই মতামতটি দেবেন। যদি গেল এই সংস্কার কমিশন গুলো কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর দেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য 2 দফায় 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং প্রাথমিকভাবে 6টি সংস্কার কমিশনের যে ঐক্যমতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক উত্তরণের যেই প্রচেষ্টা চালানো হচ্ছে তারই অংশ হিসেবে কিন্তু দ্বিতীয় দফায় আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই বৈঠকগুলোর মধ্য দিয়ে যেই সংস্কারের বিষয়গুলোতে ঐক্যমত আসবে এবং সেই ঐক্যমতের ভিত্তিতেই সামনে যেই সংস্কারগুলো সেই সংস্কারগুলো চূড়ান্ত করার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এবং বিএনপির পক্ষ থেকে কিংবা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনে যারা গণতান্ত্রিক আন্দোলনে গেল 16 বছর যারা রাজনীতির মাঠে ছিল তারা কিন্তু একটি দাবি বারবার করে আসছে যে এই সংস্কারের কারণে যেন জাতীয় নির্বাচন না পেছায়, সেই বিষয়টি কিন্তু তারা গুরুত্বের সাথে বারবার তুলে ধরছেন। এবং তারা যেটি বলছেন যে সংস্কার এবং যেই নির্বাচনের প্রস্তুতি দুটোকে একসাথে চালিয়ে নিয়ে যেতে হবে এবং সেই জায়গা থেকে ন্যূনতম সংস্কারের যেই ঐক্যমত প্রয়োজন সেই ঐক্যমতের জায়গাগুলো তারা তৈরি করার চেষ্টা করবেন, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং যেই সুপারিশগুলো আসবে সেই সুপারিশগুলোর উপর ভিত্তি করেই সংস্কার প্রস্তাবনা হবে। এবং আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী যে একটি চার্টারের ঘোষণা দেওয়ার কথা রয়েছে, চার্টার চূড়ান্ত করার কথা রয়েছে, যেটিকে সামনে রেখে সামনের গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে যাবে, সেটিরও কিন্তু একটি সিদ্ধান্ত আসবে এই বৈঠকগুলো থেকে। চৈতি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে।
জাতীয় ঐক্যমত্য কমিশনের তৃতীয় দিনের সংলাপ শুরু হয়েছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন। সাভারে চলছে যৌথ বাহিনীর উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সবশেষ পরিস্থিতি কি? অভিযান এখনো চলমান রয়েছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে হেমায়েতপুরে যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছিল সড়কের জায়গা দখল করে, সেই সমস্ত স্থাপনা কিন্তু আজকে বোলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনী। এখানে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এবং সাভার থানা পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে ফুটপাতে যে শত শত দোকান অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু এই যে আজকে এই বোলডোজার কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে এবং এরপর থেকে এই যে সামনে যেহেতু স্বাধীনতা দিবস এবং ঈদ যেন নির্বিঘ্নে এই সড়ক ব্যবহারকারীরা যেন কোনো ধরনের ভোগান্তি না পান, সেই উপলক্ষে কিন্তু আজকে এই অভিযানটি পরিচালনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা প্রশাসন কিন্তু এটির নেতৃত্ব দিচ্ছে। তো এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই ফুটপাত উচ্ছেদ করা হয়, আবারও কিন্তু এই অবৈধ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আবার এই ফুটপাতে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করেন। আমরা একটু এখানে যারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে জানতে চাইবো যে এর পরবর্তীতে যদি আবার বসে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে যে অভিযানটি পরিচালনা করছেন এরপরও যদি আবার বসে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন সামনে আমাদের ঈদ রয়েছে, এছাড়া হলো যে আপনার ঢাকা আরিচা মহাসড়ক একটা ব্যস্ততম মহাসড়ক এবং এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বটে। তো আমরা ইতিপূর্বে হলো অভিযান করেছিলাম, তা আজকে অভিযান করছি। এরপরে যদি কেউ এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা অর্থদণ্ড এবং হলো যে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ অর্থাৎ জেল সেটা আমরা প্রয়োগ করতে বাধ্য হব। আপনার মাধ্যমে সাভারবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ফুটপাতে হকার রয়েছেন, দোকানদারি করে, তাদের মধ্যে এটা অবৈধ জায়গা বসবেন না। এটা পথচারীদের বিঘ্ন সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়, ক্রাইম হয়। তো এই জিনিসটা সকলকে মেনে চলার জন্য আপনার মাধ্যমে আমি সাভারবাসীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে যিনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি বলছিলেন যে এরপরও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে। এখানে রয়েছেন সাভার যিনি হাইওয়ে থানার কর্মকর্তা, তার কাছ থেকে আমরা জানতে চাইব এই উচ্ছেদের পরে যেন আর কেউ না বসতে পারে সেই বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন। দেখেন, এখানে এক শ্রেণীর দুর্বৃত্ত তারা দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা দখল করে রাখছে এবং তারা অনেকে বলা হয় স্থানীয়ভাবে প্রভাবশালী। তো এই কারণে তারা মানে দুঃসাহস দেখাচ্ছে। আমরা এই কাজটা আর করতে দিব না। আমরা প্রতিদিন এখানে অভিযান করব যেন এই জায়গায় মানুষের জনসাধারণের চলাচলের রাস্তা কেউ দখল না করতে পারে এবং কেউ যদি এটা দখল করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ। শুনছিলেন যে যারা হাইওয়ে পুলিশের সদস্য রয়েছেন তারাও বলছেন কিন্তু যে এটির বিরুদ্ধে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাভার সার্কেলের যিনি এএসপি রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই উচ্ছেদের পর আবার যেন কেউ করতে না পারে না, আমরা এখানে সার্বক্ষণিক ব্যবস্থা ফোর্স রাখবো। যারা এখানে করবো তাকে গ্রেপ্তার করে একেবারে সোজা চালান করে দেবো, চাঁদাবাজি হিসেবে চালান করে দেওয়া হবে। আমাদের বড় ধরনের মামলা দেওয়া হবে এবং এই জায়গায় যাতে মানে কেউ প্রভাব বিস্তার করতে না পারে এবং কারো ছত্রছায়া না আসতে পারে। যারাই ছত্রছায়া বা যাদেরকে শেল্টার দেবে তাদেরকে আমরা আইনের রাস্তায় নিয়ে আসবো। সুতরাং এই জায়গাগুলোতে দখলমুক্ত রাখতে হবে। ঈদ উপলক্ষে শুধু না, সবসময় আমাদের এই জায়গাগুলো মানে একদম ফ্রি থাকবে, কারণ এখানে সবসময় যানজট লেগে থাকে, খুব ব্যস্ততম একটা জায়গা। সুতরাং হেমায়েতপুর, সাভার, আশুলিয়া, আমরা এখান থেকে সারাদিন আজকে উচ্ছেদ অভিযান চলবে যে কোনো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার যেটি বলছিলেন যে এই যে ফুটপাত বসিয়ে যে রমরমা চাঁদাবাজির যে বিষয়টি রয়েছেন এবং এরপরে যদি এই দুঃসাহস কেউ দেখান তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে এই যে শত শত দোকান কিন্তু সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে। এছাড়া কিন্তু যেমনটি জানেন যে নবীনগরের যে জাতীয় স্মৃতিসৌধ এলাকা রয়েছে সেখানেও কিন্তু এই ফুটপাত বসিয়ে কিন্তু রমরমা চাঁদাবাজি করছিলেন স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তারা। এদের বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযান পরিচালনা করলেও তারা কিন্তু আবার পরক্ষণেই একই গতিতে তাদের যে অবৈধ কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছিলেন, যে কারণে আজকে কিন্তু যৌথ বাহিনী এই অভিযানটি পরিচালনা করছেন এবং এটিতে কিন্তু বোলডোজার ব্যবহার করা হচ্ছে। তাই এখানে যারা এরপরে প্রশাসন বলছে যে এরপরে যারা এই চাঁদাবাজির উদ্দেশ্যে বা যারা এই মানুষকে হয়রানির উদ্দেশ্যে ফুটপাত দখল করে যে যদি এই ধরনের কার্যক্রম আবারও কেউ পরিচালনা করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেবে আইনানুগভাবে।
এই ছিল আমার কাছে ফুটপাত দখলের সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত 4 লেন প্রকল্পের 2 লেন খুলে দেওয়া হয়েছে। তবে 2 লেনের সড়কে নিশানা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন উন্নতিকরণের কাজ চলছে। ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল ও নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ ও আকরাম হোসেন। শুরুতে যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, কতদিন নাগাদ সড়কের কাজ চলবে? ভোগান্তি লাঘবে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 4 লেন মহাসড়কের কাজ চলমান রয়েছে। তবে এই ঈদ উপলক্ষে এই চলমান কাজ এখন বন্ধ রয়েছে, যে কারণে এই এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার সড়ক, সেই 13 কিলোমিটার সড়কের যে সার্ভিস লেন খুলে দেওয়া হয়েছে। তবে এই সার্ভিস লেনের যে দুই পাশে যে কাঁচা মাটি রয়েছে সেটিতে নরম থাকাতে অনেক ট্রাক এই 2 দিনে কয়েকটি ট্রাক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার ফলে একটি সংখ্যা তৈরি হয়েছে। পাশাপাশি এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে এলাঙ্গা পর্যন্ত যে সড়কটি রয়েছে 4 লেনের, সেই সড়কটিতে দুই পাশেই বালু জমে স্তূপ হয়ে রয়েছে, যে কারণে ছোট ছোট যানবাহন সহ মোটরসাইকেল আরোহীরা প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনার কবল হচ্ছে। তারা বলছেন যে এই মহাসড়কটি থেকে যে বালু জমে রয়েছে সেটি অপসারণ করে ঈদের আগে যেন সেটি করা হয়। পাশাপাশি এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে সড়কটি রয়েছে সেই এলাঙ্গা থেকে সেতু পর্যন্ত এই সেতুতে যাতে যানজট সৃষ্টি না হয় সেক্ষেত্রে প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে এমনটি জেনেছি। পাশাপাশি এই যে সার্ভিস লেন খুলে দেওয়া হয়েছে, সার্ভিস লেনের অনেক জায়গাতে নিশানা টানানো হয়নি এবং যেহেতু ঈদ যাত্রা শুরু হবে, সেই ঈদ যাত্রা শুরু হওয়ার পরেই এই মহাসড়কটিতে অনেক নতুন নতুন গাড়ি প্রবেশ করবে, যে কারণে অনেকেরই এই সার্ভিস লেন সড়কটি অপরিচিত, যে কারণে অনেক দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে এই মহাসড়কটিতে যেহেতু গত ঈদে যে ভোগান্তি তৈরি হয়েছে যানজটের, তবে সেখান থেকে অনেকটাই কমবে এমনটি প্রত্যাশা যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন। যেহেতু এই মহাসড়কটিতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত একটি সার্ভিস লেন চালু করা হয়েছে, পাশাপাশি বিকল্প সড়ক হিসাবে ভুইয়াপুর এলেঙ্গা এবং যমুনা সেতু যে আঞ্চলিক সড়ক রয়েছে এই সড়কটিও তারা ব্যবহার করবে, যে কারণে এবার ঈদ যাত্রায় অনেকটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা বলছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এই মহাসড়কটিতে একটি আতঙ্ক রয়েছে, যেটি হচ্ছে ডাকাতির ঘটনা। আপনি জানেন যে গতকালকেও একটি আঞ্চলিক সড়কের মির্জাপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে, যে কারণে এই মহাসড়কটিতে ঈদ যাতে এমনটিও আশঙ্কা করছে ডাকাতির। তবে এই টাঙ্গাইলের এই এলেঙ্গা থেকে যে টাঙ্গাইল এলেঙ্গা সেতুর যে সড়কটি রয়েছে সেই সড়কের সল্লা থেকে এই মহাসড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। আমরা এখন চলে যাব নরসিংদীর আকরাম হোসেনের কাছে। আকরাম, সেখানকার মহাসড়কের অবস্থাটা কি একটু জানাবেন? বিশ্বজিৎ, যেমনটা আপনি জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে, তেমনটা নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক 6 লাইনের কাজ চলছে সাজেক উন্নয়ন করিডোরের আন্ডারে, এবং এই কাজ চলার কারণে নরসিংদীর শুরু থেকে সনপাড়া, কান্দাইল, মাধবদী, পাঁচদোনা মোড়, বাবুরহাট, সাহেবরত্তা, বেলনাগর মোড় সহ ইটাখোলা এবং বাড়িচা সহ বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং রাস্তার আশপাশে থাকা বিভিন্ন বাজার এবং রাস্তায় 3 হুইলার যে যানবাহন এবং লোকাল গাড়ি যেগুলো যাত্রীদের ওঠানামা করায়, এর ফলে অনেক সময় আমরা দেখতে পাই যে যানজটের সৃষ্টি হয়। আমরা কথা বলেছিলাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে, উনি আমাদের জানিয়েছেন যে ঈদের পূর্বে 1 সপ্তাহ পূর্বে ওনারা কাজ সাময়িকভাবে বন্ধ রাখবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এই নির্মাণ কাজ চলার কারণে, নির্মাণ সামগ্রী রাখা এবং খানা খন্দনের কারণে রাস্তা ছোট হয়ে যাওয়ার কারণে এখন গাড়ি ধীর গতিতে চলছে গত কয়েক মাস যাবৎ, এবং এখানে ট্রাফিক পুলিশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই যে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে এবং বিভিন্ন মহাসড়ক এবং সড়কে ঈদের ঘরমুখী মানুষ ঘরের ফেরার ক্ষেত্রে ট্রাফিক পুলিশের নিরাপত্তা এবং যানজট নিরসনের অন্যতম ভূমিকা থাকে। বর্তমানে আমরা রয়েছি নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান সরকারের সাথে। আমরা ওনার কাছে জানতে চাই, স্যার, আসলে নরসিংদীর এই যে যানজট, যেটা ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়নমূলক কাজ এবং এখানে একটা নিরাপত্তার বিষয় থাকে 52 কিলোমিটারের যে অংশ, এবং সারা জেলা জুড়ে ঈদের একটা নিরাপত্তার বিষয় থাকে, এটা আপনারা কিভাবে সম্পাদন করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের রমজান মাস চলমান এবং ঈদ একেবারে আসন্ন, ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন যাত্রীবাহী গাড়ি সহ পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এবং বিদেশ থেকে যাত্রীরা আসা শুরু করেছে, যারা প্রবাসী ভাই তারা ঈদকে বাড়িতে পালন করবে, এই কারণে তারাও আসছে। সব মিলিয়ে রাস্তাঘাটে এখন গাড়ির প্রচণ্ড ব্যস্ততা, মানুষের মধ্যে ব্যস্ততা, মানুষের মধ্যে একটা সাজ রব পড়ে গেছে। এবং আপনি জানেন যে ঢাকা সিলেট মহাসড়ক এটি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রায় আমাদের উত্তর পূর্ববঙ্গের 6টি জেলার গাড়ি যাওয়া আসা করে। এছাড়াও এটি একটি শিল্পোন্নত এলাকা, যে কারণে চট্টগ্রামের সাথে আমাদের নরসিংদী সহ সিলেট এবং হবিগঞ্জ যে শিল্প এলাকা আছে, মৌলভীবাজারের শিল্প এলাকা আছে, এই যে আমাদের যে সাপ্লাই চেন, এটি কিন্তু এই রোডটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তা আমরা এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবং একই সাথে নিরাপত্তা বিষয়কে মাথায় রেখে আমরা জেলা পুলিশ নতুনভাবে আমরা নিরাপত্তা প্ল্যান করেছি এবং ট্রাফিক ম্যানেজমেন্টকে আমরা কিভাবে স্মুথ করতে পারি এবং যাত্রী সাধারণ কিভাবে হয়রানিমুক্তভাবে দ্রুত তার বাড়িতে পৌঁছাতে পারে, গন্তব্যে পৌঁছাতে পারে, সেই ব্যাপারে আমরা বিশেষ অভিযান এবং বিশেষ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের ট্রাফিক ডেপ্লয়মেন্টে আমরা নতুনত্ব এনেছি এবং আমাদের যে 55.6 কিলোমিটার রাস্তা, এইটার নিরাপত্তার জন্য আমরা রাউন্ড দ্য ক্লক কিন্তু আমরা মোবাইল টিম এবং ফিক্সড ডিউটি আমরা করে যাচ্ছি। ধন্যবাদ। আমার সাথে ছিল নরসিংদী পুলিশ সুপার, যিনি সার্বক্ষণিক নিরাপত্তা রয়েছেন ঢাকা সিলেট মহাসড়ক সরকারের নরসিংদী জেলার। এই ছিল আমার কাছে সর্বশেষ। আকরাম, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে টাঙ্গাইল এবং নরসিংদী থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। ঈদকে সামনে রেখে বগুড়ায় ব্যস্ততা বেড়েছে লাচ্ছা সেমাই কারখানাগুলোতে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই সেমাইগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে কিনা আর দাম কত নির্ধারণ করা হয়েছে জানাবেন। চৈতি, আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, আর ঈদকে সামনে রেখেই ব্যস্ততা বেড়েছে বগুড়ার লাচ্ছা সেমাই কারখানাগুলোতে। যুগের পর যুগ ধরে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার লাচ্ছা এবং সেমাইয়ের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে। বগুড়ার সেমাই রাজধানী ঢাকা ছাড়িয়েও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে বেশ কয়েকটি বিভাগে কিন্তু কয়েক বছর থেকে এখান থেকেই যায় এবং বগুড়ার যে লাচ্ছা সেমাই কারখানার তার যে সুনাম তা কিন্তু রয়েছে বেশ আগে থেকেই। এবছর বগুড়া প্রায় 250টি সেমাই কারখানাতে প্রায় 7,000 টন লাচ্ছা সেমাই উৎপাদনের কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতবারের মতো এবারও ধারণা করা হচ্ছে, উত্তরবঙ্গ ব্রেড বিস্কুট ফ্যাক্টরি মালিক সমিতির যে তথ্য বলছে প্রায় 400 কোটি টাকার লাচ্ছা সেমাই কিন্তু এবছরও বিক্রি হবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি বগুড়া শহরের অদূরে একজন চিকিৎসকের মৌসুমী সেমাই কারখানাতে, মুখ মিষ্টি লাচ্ছা সেমাই কারখানা। এখানে এসে কিন্তু আমরা দেখেছি অত্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এখানে লাচ্ছা তৈরি করা হচ্ছে, ঘিয়ে ভাজা লাচ্ছা, এবং প্রত্যেকে যেরকম মাথায় ক্যাপ রয়েছে, হাতে হ্যান্ড গ্লাভস রয়েছে এবং পাশাপাশি এইখানে আমরা দেখেছি যে ঘিয়ের পাশাপাশি যে বিভিন্ন মুখরোচক যে উপাদান, সেই উপাদানগুলো কিন্তু তারা ব্যবহার করছে। তেজপাতা, দারচিনি, কিশমিশ দিয়ে বানাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী এই পণ্যটি। আমরা একটু সরাসরি কথা বলবো মুখ মিষ্টি লাচ্ছা সেমাইয়ের কর্ণধার ডাক্তার রকুনুজ্জামান সোহাগের সাথে। কেন এই উদ্যোগ এবং বগুড়ার যে এই ঐতিহ্য, এই বছর উৎপাদন খরচ কেমন দেখছেন, লাভের মুখ দেখতে পারবেন কিনা? ধন্যবাদ দেশ টিভির মাধ্যমে সঞ্জু রায়কে। আসলে আমি ওই চিকিৎসক হয়ে এটা তৈরি করছি যে আমি চেয়েছি যে মানুষকে নির্ভেজাল কিছু আমি খাওয়াবো, মানুষকে এই ভেজালের যুগে নির্ভেজাল কিছু আমি দিব। এবং আমার সেমাটি একটু ডিফারেন্ট, যে এখানে আমি কিছু ইনোভেশন নিয়ে এসেছি এবং আমি চেষ্টা করেছি আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা যেন সমুন্নত থাকে। কারণ এই মৌসুমী ব্যবসায়ী অনেকে আছে, আমরা জানি যে তারা হয়তো এখানে হাইজিন মেনটেন করে না, অধিক মুনাফার লাভে আমরা সেখানে মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারছি না। আমি চিন্তা করেছি যে নট কোয়ান্টিটি, কোয়ালিটির দিকে যেন আমরা ইনশিওর করি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যারা ভোক্তাদের জন্য যারা তৈরি করছে কোয়ালিটি প্রোডাক্ট, ভোক্তারা যেন একটু সচেতন হয়, আমরা যেন শুধুমাত্র কম দামের দিকে না গিয়ে আমরা যেন সঠিক আসল পণ্যটা বেছে নিতে পারি। ধন্যবাদ আপনাকে। আসলে চৈতি, বিষয়টি কিন্তু এইটি যে বগুড়ার যে এই যে বিশাল বড় লাচ্ছা সেমাইয়ের মার্কেট, রমজানকে সামনে রেখে এই ঐতিহ্যের সুযোগ নিয়ে কিন্তু প্রতি বছরই সক্রিয় হয়ে ওঠে অসাধু ব্যবসায়ীদের চক্র। তবে যারা সৎ ব্যবসায়ীরা রয়েছে তারা যেটি বলছেন যে অসাধু ব্যবসায়ীর দৌরাত্মে কখনোই কিন্তু ম্লান হতে পারে না বগুড়ার লাচ্ছা সময়ের যে দীর্ঘ বছরের ঐতিহ্য রয়েছে সেটি। এবছরও ভালো একটি ব্যবসা হবে, 400 কোটিরও বেশি কেনা বেচা হবে এই রমজান মাস জুড়ে, এটি প্রত্যাশা ব্যবসায়ীদের। চৈতি, বগুড়া শহরের লাচ্ছা সেমাই কারখানার ব্যস্ততা নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে লাচ্ছা সেমাই কারখানার ব্যস্ততা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়।
জামালপুরের হস্তশিল্পের পণ্য রাজধানী ঢাকা সহ সারা দেশে খ্যাতি অর্জন করে পরিচিতি পেয়েছে বিদেশেও। ঈদ উল ফিতর উপলক্ষে নতুন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছে হস্তশিল্পের কারুশিল্পীরা। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, কোন ধরনের পোশাক তৈরি করছেন তারা, দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। অপরাপর রাজনৈতিক দল এটাকে মনে করে যে এটা একটা জটিলতা তৈরি করবে। আমরা এটা সেই ক্ষেত্রে আমরা এবং সেলোয়ার কিন্তু এখান থেকে আমরা তারা তৈরি করছে এবং আমরা দেখেছি যে এই ঈদ উপলক্ষে এখন কিন্তু তারা প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আমরা এখন যে বর্তমানে একটি কারখানাতে রয়েছি, এই কারখানাতে আমরা দেখছি যে মেয়েরা কিন্তু কাজ করছে এবং প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করছে। শেষ সময় যেহেতু, যে কারণে তারা এখন আপাতত একটু ব্যস্ততার মধ্যে আছে। এবং দামের বিষয় যেটি বলছিলেন যে বরাবরের মতোই আমরা যেটি দেখেছি যে দামের বিষয়ে এই হস্তশিল্পীর যে পণ্যগুলো, এই পণ্যগুলো কিন্তু মানুষের চাহিদা রয়েছে এবং চাহিদার কারণে একটু দামের দিকটি একটু বেশি তারা বলছে। তবে যারা বিক্রি করছেন, যারা পোশাক তৈরি করছেন, তারা যেটি বলছেন যে আসলে দাম তেমনটি বৃদ্ধি পায়নি। আমি একটু কথা বলবো এখানে যে একজন উদ্যোক্তা রয়েছে, আমি একজন উদ্যোক্তার সাথে কথা বলবো যে আসলে এই যে দাম কেমন দেখছেন? এই দাম মানুষের নাগালের একদম সাধ্যের মধ্যে আছে। মানুষ চাইলে এই ধরনের ড্রেসগুলো সুন্দর করে নিয়ে তারা বানায় মানে করতে পারছে। সাধ্যের মধ্যেই একেবারে সুন্দর একটা ড্রেস, আমাদের নকশি কাঁথার পণ্যগুলা সবাই নিতে পারবেন এবং নিচ্ছে মানুষরা। জি, এই যে দেখছিলেন যে আসলে ক্রেতা এবং যারা রয়েছে ক্রেতা, তারা কিন্তু আনন্দ উদযাপন করার উপলক্ষে, ঈদ উপলক্ষে তারা এই হস্তশিল্পের পণ্যগুলো তারা ক্রয় করছে এবং এই হস্তশিল্প জামালপুরের ঐতিহ্যকে ধরে রেখেছে এবং আগামীতেও তারা বলছে যে সঠিকভাবে জানে ক্রেতারা খুশি থাকে, এই জন্য নতুন নতুন মডেল তারা তৈরি করবে। এই ছিল জামালপুর থেকে হস্তশিল্প নিয়ে সর্বশেষ খবর। হৃদয়, ধন্যবাদ আপনাকে। জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভোলা ও নড়াইলের ঈদ বাজার নিয়ে সরাসরি জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ভোলাতে। ছোটন, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি এবার এবং দাম কেমন দেখছেন, জানাবেন। চৈতি, এবারকার ঈদে হচ্ছে একটু ব্যতিক্রম রয়েছে, কারণ এবার ঈদে কিন্তু দেশি পোশাকের এই সমারোহ মার্কেট বিপণী বিতানগুলোতে আমরা যেমনটি দেখেছি এবং একই সাথে আমরা জেনেছি যে পার্টি ড্রেস, 3 পিস, 2 পিস সহ নারীদের যে বাহারি পোশাকের সমারোহ কিন্তু মার্কেটগুলোতে রয়েছে। একই সাথে পাঞ্জাবি রয়েছে আকর্ষণীয়, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং গত বছর আমরা যেমনটি দেখেছি যে বলিউড, হলিউড এবং ডালিউডের সেলিব্রিটিদের নামে যে পোশাকগুলো থাকতো, এবার আসলে এরকমটি নেই। তবে এবছর দেশীয় পোশাকের সমারোহ এবং বিশেষ করে পার্টি ড্রেসগুলো সবচেয়ে বেশি নারীদের পছন্দের তালিকায় রয়েছে এবং সেটি ব্যাপক হারে বিক্রি হচ্ছে, এমনটি আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি। এবং একই সাথে ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য কিন্তু আমরা জেনেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে এবং দাম নিয়ে কিন্তু একটু অভিযোগ রয়েছে ক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছিলেন দাম বরাবরই ঠিক মতোই রয়েছে, এটি নিয়ে আসলে অভিযোগ করার মতো কিছুই নেই, এমনটি ব্যবসায়ীরা দাবি করছেন। তো এ ছিল আমার কাছে ভোলার ঈদ মার্কেট নিয়ে সর্বশেষ তথ্য। আমরা যুক্ত হব নড়াইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আপনি সেখানকার ঈদ মার্কেটের কেনাবেচা কেমন চলছে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ ছোটন। যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের মতো নড়াইলে কিন্তু ঈদের কেনাকাটা জমে উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নড়াইলের বাণিজ্যিক কেন্দ্র
রূপগঞ্জের আলতাফ হোসেন সুপার মার্কেটে, আমাদের পার্শ্ববর্তী যে ভুইয়া সুপার মল সহ বিভিন্ন মার্কেটগুলোতে কিন্তু ঈদের কেনাকাটা জমে উঠেছে। সকাল 10টা থেকে কিন্তু আসলে ঈদের কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেটগুলোতে কিন্তু নিজেদের পছন্দের পোশাক কেনার জন্য কিন্তু তারা এক দোকান থেকে অন্য দোকানে কিন্তু তারা ঘোরাফেরা করছে এবং পছন্দ হলে সেই জামা কাপড় এবং থেকে শুরু করে এবং প্যান্ট শার্ট, ছেলেদের জন্য প্যান্ট শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি কিন্তু কেনাকাটা করছেন। এছাড়া কিন্তু আসলে মেয়েদের জন্য বিশেষ করে অর্গানাইজ আমরা পাকিস্তানি একটি 3 পিস রয়েছে, কিরণ টিস্যু এবং সেমিচু নামে যে একটি নতুন 3 পিস এসেছে, সেইগুলো কিন্তু সবচেয়ে বেশি কেনাকাটা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন দোকানে যাচ্ছেন, তারা কেনাকাটা করছেন। পছন্দের তাদের যে পছন্দনীয় যে কাপড় রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছেন এবং যে মূল্য রয়েছে সেটা ক্রেতারা কিন্তু বলছে যে তাদের কিছুটা গতবারের চেয়ে কিছুটা বেশি হলেও আবার ব্যবসায়ীরা বলছে যে তারা আসলে অন্যান্য বারের চেয়ে এবার কিন্তু তাদের যে কেনাকাটা রয়েছে সেটা কিন্তু আসলে তাদের বেশি দামে কিনতে হয়েছে বলে বেশি দামে কিনতে হয়েছে বলে কিন্তু তারা কিন্তু আসলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে আসলে একটু কথা বলার চেষ্টা করব। এখানকার যারা একজন ক্রেতা রয়েছেন আমরা তার সঙ্গে একটু জানার চেষ্টা করছি আসলে কি কি কেনাকাটা করছেন এবং দাম কেমন ভাবে দেখছেন। একটু জানাবেন যে আসলে এবার মার্কেটে কেনা বেচা কেমন, বা আপনাদের আসলে কেনাকাটায় মূল্যটা কেমন মনে হচ্ছে কাপড়ে? মূল্য তো ভাই একটু বেশি, 2200 টাকা চাইলো, 1500 বললাম, দিয়ে দিল। এই দেখ, মালটা পছন্দ হয়েছে বলে নিলাম। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে দোকান ক্রেতারা রয়েছেন তারা যদি তাদের পছন্দ মতো কাপড় পাচ্ছেন বিভিন্ন দোকানগুলোতে ঘুরে ঘুরে তারা কিন্তু আসলে সেইগুলো কিনছেন। আমরা ব্যবসায়ীরাও বলছেন যে আসলে তাদের প্রচুর কালেকশন রয়েছে, তারা কিন্তু ক্রেতাদের চাহিদা মতো তারা মালামাল দিতে পারছেন। তো এই ছিল নড়াইল থেকে ঈদ বাজারের সর্বশেষ। শরীফুল, ধন্যবাদ আপনাকে। ঈদের কেনাকাটা নিয়ে ভোলা এবং নড়াইল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।